Hello everyone, welcome to Physics 360 Academy. Today we'll start vector. ভেক্টর শুরু করার পূর্বেই আমাদের যে জিনিসটা সবার আগে মাথায় আসে যেটা হচ্ছে ভেক্টর কি। ভেক্টর কি এই নিয়ে একটা স্বচ্ছ ধারণা তোমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পেয়েছো। যেটা হচ্ছে যে কোনো ভৌত রাশিকে দুরকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্কেলার এবং একটা হচ্ছে ভেক্টর। এবং যে সমস্ত ভৌত রাশির মান এবং দিক দুই আছে তাকে আমরা ভেক্টর বলি। এবং যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে তাদের আমরা স্কেলার বলে থাকি। ঠিক আছে, এবার আমরা দেখবো ভেক্টরের প্রয়োজনীয়তা কিসের, ভেক্টর প্রয়োজন কি জন্য পড়লো। ঠিক আছে, তার কারণ ক্লাস 11-এ উঠে আমরা শিখেছি, ইউনিট এবং মেজারমেন্ট চ্যাপ্টারে দেখেছি বলা ভালো, পিকিউ বা যে কোনো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিকে পিকিউ ইজ ইকুয়ালস টু এন ইউ এই ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করতে শিখি। এখানে এন নাম্বারকে বোঝায় এবং ইউ একককে বোঝাচ্ছে, তাই তো। যদি আমি বলি ফর এক্সাম্পল 5 কেজি চাল, 5 কেজি চাল, এখানে যে ভৌত রাশির কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভর। এক্ষেত্রে এনটা রিপ্রেজেন্ট করছে 5 কে বা নিউমেরিক্যালস ভ্যালু 5 কে রিপ্রেজেন্ট করছে, এবং কেজি এটা ইউ কে রিপ্রেজেন্ট করছে বা একককে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, এবার আমরা দেখবো ভেক্টরের প্রয়োজনীয়তা কি। এটা পুরো কনসেপচুয়াল ব্যাপার, ভালো করে শোনো, দুটো এক্সাম্পল দেবো, তাতেই ক্লিয়ার হয়ে যাবে যে ভেক্টরের প্রয়োজনীয়তা কি। দেখো ফার্স্ট এক্সাম্পলে আমরা দেখবো যে কেউ একজন বলছে যে একজন ইনফরমেশন দিচ্ছে যে আহ, জলের স্ফুটনাঙ্ক কি বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কি বললো? জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কোন ভৌত রাশি বা পিকিউর কথা বলা হয়েছে? যে ভৌত রাশির কথা বলা হয়েছে সেটা হচ্ছে উষ্ণতা। এখানে এনটা কত? 100, এবং ইউটা এখানে কত? ইউটা হচ্ছে এখানে ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? তাহলে পিকিউ ইজ ইকুয়ালস টু এন ইউ দিয়ে উষ্ণতা নামক ভৌত রাশিটা কমপ্লিটলি ডিফাইন্ড হচ্ছে। কেন কমপ্লিটলি ডিফাইন্ড হচ্ছে? তার কারণ যে ইনফরমেশনটা আমি প্রোভাইড করছি সেই ইনফরমেশনটা কমপ্লিট ইনফরমেশন। ইনফরমেশনটা কি ছিল? যে কোনো জলের উষ্ণতা, ইনফরমেশনটা এরকম ছিল জলের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো যে সমস্ত ভৌত রাশি পিকিউ ইজ ইকুয়ালস টু এন ইউ এই ইকুয়েশনটা কমপ্লিটলি ফলো করে এবং কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে, সেই সমস্ত ভৌত রাশিগুলোকে আমরা সাধারণভাবে স্কেলার বলি। তার মানে কিছু ভৌত রাশি আছে যারা পিকিউ ইজ ইকুয়ালস টু এনইউ এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু তার সত্ত্বেও তারা কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করে না। তো সেই সমস্ত ভৌত রাশিগুলোর একটা উদাহরণ দেখা যাক। সাপোজ কেউ বলল যে কলকাতা থেকে দিল্লির সরল রৈখিক দূরত্ব 1000 কিলোমিটার। কি বললো? কলকাতা থেকে দিল্লির সরল রৈখিক দূরত্ব 1000 কিলোমিটার। এখানে সরল রৈখিক দূরত্বের কথা বলা হয়েছে, তার মানে এখানে যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার সরণ। ঠিক আছে, এখানে এনটা কত? এনটা 1000, এবং ইউটা কত? ইউটা হচ্ছে তোমার কিলোমিটার। তাহলে কলকাতা থেকে দিল্লির সরল রৈখিক দূরত্ব 1000 কিলোমিটার বলা আছে। যদি এটা কলকাতা হয়, এখান থেকে 1000 কিলোমিটার অনেক দিকে যাওয়া যায়। এদিকে যাওয়া যেতে পারে 1000 কিলোমিটার, পূর্ব দিকে যাওয়া যেতে পারে, দক্ষিণ দিকে যাওয়া যেতে পারে, উত্তর দিকে যাওয়া যেতে পারে, কিন্তু পার্টিকুলার কোনো একটা দিকে গেলেই তবেই আমি দিল্লি পাবো। তার মানে এই যে ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছিল কলকাতা থেকে দিল্লির সরল রৈখিক দূরত্ব 1000 কিলোমিটার, ঠিক আছে, এই ইনফরমেশনটা পার্শিয়ালি ঠিক পার্শিয়ালি ভুল। তার কারণ 1000 কিলোমিটার আমি কোন দিকে যাব সেই জিনিসটা বলে দেওয়া হয়নি। যদিও এই ইকুয়েশনটাকে যদি আমরা পিকিউ ইজ ইকুয়ালস টু এন ইউ এই যে ইনফরমেশনটাকে যদি পিকিউ ইজ ইকুয়ালস টু এন ইউ এই ইকুয়েশন দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এই ইকুয়েশনটা কমপ্লিট ইনফরমেশন আমাকে প্রোভাইড করছে না। তার মানে ইকুয়েশনটাকে আমাদের মডিফাই করতে হবে। যদি কেউ বলতো কলকাতা থেকে দিল্লির সরল রৈখিক দূরত্ব 1000 কিলোমিটার এবং সেটা পশ্চিম দিকের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে উত্তর দিকে যেতে হবে, কারণ আমরা জানি দিল্লি কোথাও এরকম জায়গায় আছে, তাহলে পশ্চিম দিকের সঙ্গে একটা সার্টেন অ্যাঙ্গেল আলফা অ্যাঙ্গেল করে যদি তোমার উত্তর দিকে যাওয়া যায়, তাহলে আমরা দিল্লিতে পৌঁছতে পারবো 1000 কিলোমিটার গেলে সরলরৈখিক সরণটা হলে। তো সামহাউ এই ইকুয়েশনটাকে মডিফাই করতে হবে, এবং এই ইকুয়েশনটার পিকিউ ইজ ইকুয়ালস টু ইকুয়েশনটার মডিফাই ফর্ম কেমন হবে? এন ইন্টু ইউ ইন্টু ডি। এখানে ডি কি রিপ্রেজেন্ট করবে? এখানে ডি রিপ্রেজেন্ট করছে ডাইরেকশনকে। যে সমস্ত ভৌত রাশিগুলোকে পিকিউ ইজ ইকুয়ালস টু এনইউ দিয়ে রিপ্রেজেন্ট করে কমপ্লিট ইনফরমেশন প্রোভাইড করা যায় না, সেক্ষেত্রে পিকিউ ইজ ইকুয়ালস টু এনইউ এই ইকুয়েশনটাকে স্লাইডলি মডিফাই করতে হয় এবং একটা মডিফিকেশন টার্ম ডি অ্যারাইজ হয়। সেই সমস্ত ভৌত রাশিগুলোকে সাধারণভাবে ইন জেনারেল ভেক্টর বলা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল ভেক্টরের প্রয়োজনীয়তা কি। নেক্সট আমরা মুভ করব ভেক্টর এবং স্কেলার কাকে বলে এবং তাদের একটা পার্থক্য টাইপ। ঠিক আছে, দেখো ভেক্টর রাশির মান এবং দিক দুই আছে, এটা আমরা শিখে এসেছি, এবং স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই। রাইট? এবার দেখো ভেক্টর রাশির সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয় না। এটা কি? এটা ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে হয়। ভেক্টর বীজগণিত কি এটা এখনো তোমরা জানোনি বা শিখোনি, সেই সম্বন্ধেই আমরা এবার আলোচনা করতে চলেছি।
তার আগে দেখে নাও স্কেলার বীজগণিত বা সাধারণ বীজগণিত, স্কেলার রাশির সংযোজন সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে হয়। তো সাধারণ বীজগণিতটা কি? আমরা এতদিন ধরে যে বীজগণিতটা ফলো করে এসেছি সেটাই হলো সাধারণ বীজগণিত। যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝার চেষ্টা করি, সাপোজ এক্সাম্পল যদি এরকম হয়, বাজার থেকে কেউ গিয়ে 2 কেজি চাল কিনে আনলো, আবার কম পড়লো, সে আবার বাজারে গেল, বাজারে গিয়ে 4 কেজি চাল কিনে আনলো। তো সে টোটাল কত কেজি চাল কিনে আনলো বাজার থেকে? টোটাল 6 কেজি চাল কিনে আনলো। এটা যে যোগ হলো, এটা একটা সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ হয়েছে। এই যোগটা হচ্ছে সাধারণ বীজগণিত বা স্কেলার বীজগণিত। স্কেলার বীজগণিত বলে কোনো কথা হয় না, সাধারণ বীজগণিতে বলা হয়। এইবার ভেক্টর বীজগণিতের একটা আমরা উদাহরণ দেখবো, জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো, তবে ভেক্টর সংযোজন নিয়ম আমরা একটু পরে শিখবো। আচ্ছা, ধারণা দেওয়া যাক। একটা এক্সাম্পল দিয়ে আবার ধারণা দেবো। এক ব্যক্তি বলছে সে প্রথমে 4 মিটার ইস্টের দিকে গেছে। ভেক্টর রাশি মানে একটা ডিরেকশন থাকবে, পি কিউ ইজ ইকুয়ালস টু এন ইউ ডি। ভেক্টর রাশি মানে পি কিউ ইজ ইকুয়ালস টু এন ইউ ডি, এই আকারে রিপ্রেজেন্ট হবে। এখানে 4টা এন কে রিপ্রেজেন্ট করছে, এম মিটারটা ইউ কে রিপ্রেজেন্ট করছে, এবং ডি ফর ডাইরেকশন যেটা ইস্ট, ই কে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, 4 মিটার ইস্টে গেছে। দেন কি বললো, সে আবার এখান থেকে 3 মিটার ইস্টে গেছে। সে আবার 3 মিটার ইস্টে গেছে। ঠিক আছে, এখন যে কোনো ভৌত রাশি 4 মিটার ইস্ট, এই রাশিটাকে, এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভেক্টর রাশি, এটা কি? কারণ এই যে জিনিসটাকে, ভ্যারিয়েবলটাকে আমরা, এটা ভ্যারিয়েবল না, এটা একটা পার্টিকুলার ভ্যালু, এটাকে 4 মাথায় ভেক্টর চিহ্ন দিয়ে চিহ্নিত করি। এই মাথায় ভেক্টর আছে মানেই তার একটা ডি আছে, তার একটা ডি গিভেন থাকতেই যাবে, মাথায় ভেক্টর আছে মানে। ঠিক আছে, এইভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে এক্ষেত্রে 4 মিটার ইস্টে গেল, দেন এগেন 3 মিটার ইস্টে গেল। তাহলে এক্ষেত্রে তার টোটাল সরণ কত হলো? 4 প্লাস 3, মাথায় ভেক্টর, কারণ দুটোই ভেক্টর রাশি, তাই মাথায় ভেক্টর বা অ্যারো দিয়ে চিহ্নিত করা হয়। তো টোটাল কত হচ্ছে? 7। ক্লিয়ার? এবার সে বলল সে প্রথমে 4 মিটার ইস্টে গেল। কোথায় গেল? 4 মিটার ইস্টে গেল। দেন এগেইন সে 3 মিটার ওয়েস্টের দিকে চলে এলো। 4 মিটার ইস্টে গেল, দেন এগেইন 3 মিটার ওয়েস্টের দিকে চলে আসলো। তাহলে এটা টোটাল কতটা সরণ হয়েছে? টোটাল করতে গেলে আমরা যোগ করি 4 প্লাস 3। এই যোগ করে তাহলে টোটাল সরণ কত রয়েছে? এইটুকুনি আমরা জানি, এটা কত হয়? 1। তাই তো? এগেইন সে থার্ড এক্সাম্পলে কি বলছে? সেকেন্ড এক্সাম্পলে গেল, এবং থার্ড এক্সাম্পলে সে বলছে সে 4 মিটার ইস্টে গেছে, দেন কোনো কারণে সে আবার 3 মিটার ওয়েস্টে গেছে, 3 মিটার নর্থে গেছে, সরি, 3 মিটার নর্থে গেছে। ফার্স্টে 4 মিটার ইস্টে গেল এবং 3 মিটার নর্থে গেল। তাহলে টোটাল সরণ কতটা হলো? টোটাল সরণ এইটুকুনি হলো। পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী যদি আমরা যোগ করি, তাহলে এই যোগফলটা পেয়ে যাবো, রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস রুট ওভার অফ 3 স্কোয়ার, রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। টোটাল সরণ কত হবে? 5। তো আমরা কি করে রিপ্রেজেন্ট করবো? 4 ভেক্টর প্লাস 3 ভেক্টর ইজ ইকুয়ালস টু 5। তাহলে দেখো, যদি দুটো ভেক্টরকে আমরা যোগ করি তাহলে যোগফল সবসময় একই হবে সেরকম কোনো মানে নেই। যেমন 4 আর 3 যদি স্কেলার যোগ করি সবসময় সেটা 7 হতো, কিন্তু তার যদি ভেক্টর যোগ বা ভেক্টর যোগ করতে থাকি তাহলে দেখছি তিনটে বিভিন্ন বিভিন্ন ভ্যালু দিচ্ছে। প্রথমে 7 দিল, তারপর 1 দিল, তারপর 5 দিল। এগুলো ডিপেন্ড করছে কি কার ওপর? এই যে যোগফল, এই যোগফলটা কার ওপর ডিপেন্ড করছে? ভালো করে লক্ষ্য করে দেখো, যখন ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল তখন আমি এটা নর্মাল বীজগণিতকে ফলো করেছে। ভেক্টর দুটোর মধ্যে যখন অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়ে গেল, দুটো ভেক্টর জাস্ট অপোজিট দিকে ঘুরে গেল, তখন একরকম রেজাল্ট পেলাম। এবং ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল যখন 90 ডিগ্রি হয়ে গেল তখন আমরা আর এক রকম রেজাল্ট পেলাম। তার মানে ভেক্টর বীজগণিতে দুটো ভেক্টরের যোগফল সবসময় দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করছে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো, এই জিনিসটাকে আমরা ভেক্টর বীজগণিত বলি। এবার ভেক্টর যোগের নিয়ম যখন আমরা পড়বো তখন দেখবো কিভাবে এই কোণটা যোগফলের মানের ভেতর আসছে। ঠিক আছে, আমরা সাধারণত দুটো রাশির যোগ করলে তার ভেতরে কোনো কোণ আসতো না। এবার দেখবো দুটো রাশি যোগ করলে ভেক্টর রাশি, তার মানটা, যোগফলের যে মান, সেই যোগফলের মানটা কোণের উপর ডিপেন্ড করবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে মুভ করা যাক। নেক্সট পয়েন্ট আমরা দেখবো ভেক্টরের জ্যামিতিক প্রকাশ, কিভাবে ভেক্টরকে জ্যামিতিক প্রকাশ করা হচ্ছে। যেমন একটু আগে ব্যক্তিটা বললো 4 মিটার ইস্টে যাচ্ছে, সে কত মিটার ইস্টে যাচ্ছে? 4 মিটার ইস্টে। একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম এঁকে নাও। আমরা জানি ডিরেকশন, এদিকে তোমার ইস্ট থাকে, এদিকে ওয়েস্ট, এদিকে নর্থ, এদিকে সাউথ থাকে। তাহলে 4 মিটার ইস্ট এটা একটা ভেক্টর। এই যে 2 ডাইমেনশনাল যদি কোঅর্ডিনেট এক্স ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে এক্স এর দিকে একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, এই চারটে ঘর পর্যন্ত যাবে, মাথায় আমার একটা অ্যারো হেড থাকবে। ঠিক আছে, এবার যদি কেউ বলে 5 মিটার নর্থ ইস্টে গেছে, নর্থ ইস্টে গেছে, 5 মিটার নর্থ ইস্টে গেছে, তাহলে 5 মিটার নর্থ ইস্ট কোন দিকে? এরকম কোন একটা দিক হবে। এই দিকটা কেমন করে রিপ্রেজেন্ট করব? এই যে ভেক্টরটা আমি আঁকলাম এর দৈর্ঘ্য হবে 5 মিটার, দৈর্ঘ্যটা হবে 5 মিটার, স্কোয়ার যোগ করলে
ঠিক আছে, এবং ডিরেকশনটা নর্থ ইস্ট। তো এইভাবে ভেক্টরকে জ্যামিতিক প্রকাশ এরকম একটা অ্যারো সাইনের মাধ্যমে করা হয়। ইজ দ্যাট ক্লিয়ার? এবার ম্যাথামেটিক্যালি কি করে রিপ্রেজেন্ট করা হয়? যদি কোনো একটা ভেক্টর রাশি থাকে এ, তার মাথায় ভেক্টর চিহ্ন দিলে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। এই ভেক্টরে দুটো জিনিস থাকে আমরা দেখেছি, মান থাকে এবং দিক থাকে। মানটাকে কি করে রাখা হয়? তার পাশে একটা মডিউলাস সাইন বা মড, দুটো সমান দাড়ি টেনে দিয়ে মানকে রিপ্রেজেন্ট করা হয়, এবং তার দিককে রিপ্রেজেন্ট করতে তার মাথায় একটা অ্যারোহেড দিতে হয়, তবেই তার মাথায় দিক বা কোন দিকে যায় সেই দিকটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে 4 মিটার ইস্ট এই ভেক্টরটায় 4 ভেক্টর যেটা আছে সেটায় তোমার মডিউলাস 4 ভেক্টর হচ্ছে কোনটা? 4 মিটারকে বোঝাচ্ছে, এবং 4 ক্যাপ যেটাকে আমরা এ ক্যাপ দিয়ে লিখেছি, সরি এইভাবে লেখো, যদি 4 মিটার 4 ভেক্টরটাকে আমরা এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে মড এ ভেক্টরটাকে আমি কে বোঝাচ্ছে? 4 মিটার উইথ একক। ঠিক আছে, এটা মনে রাখবে, উইথ একক। এটা একক ভেক্টর যখন পড়বো তখন এই কনসেপ্ট আরো ডিটেলসে ক্লিয়ার হবে কেন এককটা থাকবে। ঠিক আছে, তখন আমি গিয়ে জানাচ্ছি। আর একটা কি এ ক্যাপ, এ ক্যাপটা কি হচ্ছে? এ ক্যাপ এখানে শুধুমাত্র ডিরেকশনকে বোঝাচ্ছে। ঠিক আছে, ভেক্টরের জ্যামিতিক প্রকাশ এবং ম্যাথামেটিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করা হয় ভেক্টরকে বোঝা গেল। নেক্সট পয়েন্টে মুভ করা যাক। নেক্সট পয়েন্টে ভেক্টর সম্বন্ধে কিছু তথ্যতে মুভ করব। সমান ভেক্টর কাকে বলে? সমান ভেক্টর মানে যে দুটো ভেক্টরের মান এবং দিক দুই সমান, মান সমান এবং দিক সমান। ঠিক আছে, তাকে আমরা সাধারণভাবে সমান ভেক্টর বলে থাকি। ঠিক আছে, সমান ভেক্টর কাকে বলে? যে সমস্ত ভেক্টরের মান এবং দিক দুই সমান, সেই সমস্ত ভেক্টরগুলোকে সাধারণভাবে আমরা সমান ভেক্টর বলে থাকি। ইজ দ্যাট ক্লিয়ার? চলো, এরপরে আমরা দেখব সমান ভেক্টর। সমান ভেক্টরের কনসেপ্ট আমাদের কোথায় লাগবে? সমান ভেক্টরের কনসেপ্ট আমরা যেখানে লাগবে সেটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্রতে ফার্স্টে সমান ভেক্টর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট সেখানে লাগবে। চলো, সমান ভেক্টরে শুধুমাত্র বললাম মান এবং দিক দুই সমান হবে, এই একটা মান এবং এই একটা মান এবং দিক দুটোকেই সমান করতে হবে, এবং এদের যে অরিজিন আছে অরিজিনটা একই জায়গায় কোইনসাইড হতে হবে এমন কিন্তু কোনো মানে নেই। মান এবং দিক যদি দুই সমান হয় তবেই আমরা তাকে সমান ভেক্টর বলতে পারি। ক্লিয়ার? চলো, তবে এরকম হতে পারে মান এবং দিক, অরিজিন আলাদা জায়গায় যেতেই পারে। ঠিক আছে, চলো এরপর আমরা মুভ করবো বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর কাকে বলবো? যে ভেক্টরের পরম মান সমান, মান সমান কিন্তু অভিমুখটা আলাদা। মান সমান কিন্তু অভিমুখটা আলাদা এঁকেছি, বীজগাণিতিক নিয়ম অনুযায়ী এঁকেছি, জ্যামিতিক নিয়ম অনুযায়ী এঁকেছি, সরি। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। মান সমান, অভিমুখ আলাদা, বিপরীত ভেক্টর। তার মানে এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে, অ্যাঙ্গেলটা হবে কত? 180 ডিগ্রি। মানটা কি হবে? দুটো ভেক্টর, এ ভেক্টর যদি এটাকে এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি আর এটাকে বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাদের যে পরম মান মডিউলাস এ দিয়ে রিপ্রেজেন্ট করব, এর পরম মান মডিউলাস বি দিয়ে রিপ্রেজেন্ট করব। পরম মানটা সেম হবে কিন্তু ডিরেকশনটা আলাদা হবে। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টর মানে কি? একাধিক ভেক্টর মানে দুই বা তার বেশি ভেক্টর বা একাধিক ভেক্টর যাদের মান, যাদের মধ্যে অ্যাঙ্গেলটা হয় 0 ডিগ্রি হতে হবে বা 180 ডিগ্রি হতে হবে। দেখো লেখা আছে সমান্তরাল ভেক্টরের মান সমান বা অসমান দুটোই হতে পারে, একমুখী হতে পারে বা বিপরীতমুখী হতে পারে। একমুখী বা বিপরীতমুখী মানে মান 0 ডিগ্রি, দিকটা 0 ডিগ্রি হতে পারে, দুটোর মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হতে পারে বা 180 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, মান সমান বা মানে মান সমান বা অসমান দুটোই হতে পারে, একমুখী হতে পারে, বিপরীতমুখী হতে পারে। এই সমস্ত ভেক্টরগুলোকে সমরৈখিক ভেক্টর বলে। এরকম হতে পারে, দেখো দিকটা 0 ডিগ্রি আছে, মান অসমান, যদি মানটাও সমান হয়ে যায় তাহলে সমান ভেক্টর বলবো। এদিকে দিকটা পাল্টে গেল, মানটা অসমান, ক্ষেত্রে ওটা সমরৈখিক ভেক্টর। ঠিক আছে, তাহলে আশা করি বোঝা গেল যে সমরৈখিক ভেক্টর কাকে বলে। এটাও একটা সমরৈখিক ভেক্টর, দিকটা জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। ঠিক আছে, মান অসমান হতেও পারে, একমুখী হতে পারে, বিপরীতমুখী হতে পারে। তাহলে সমরৈখিক ভেক্টর কি জিনিস বোঝা গেছে। এবার আমরা মুভ করব একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর বলতে কি বুঝি আমরা? যে সমস্ত ভেক্টর মানে একাধিক ভেক্টর, একের থেকে বেশি ভেক্টর যদি একটা তলে রিপ্রেজেন্ট করে, একটা তলে থাকে, যদি মনে করো এটা একটা তল হয়, এ বি সি ডি একটা তল, এবং এই তলে কতগুলো ভেক্টর আছে, যাতে ওরিয়েন্টেশন বা দিক আলাদা হতেই পারে। ঠিক আছে, এই যদি একটা তলেই তারা কনফাইন্ড থাকে তাহলে সেই ভেক্টর গুলোকে আমরা একতলীয় ভেক্টর বলবো। ক্লিয়ার? যেমন সমকত ভেক্টর যদি এক্স ওয়াই তলেই যদি কনফাইন্ড থাকে তাহলে সেটাকে আমরা একতলীয় ভেক্টর বলবো। একটা তলে কনফাইন্ড হয়, এক্স ওয়াই তলে বা ওয়াই জেড তলে বা এক্স জেড তলে, যে কোনো একটা তলে কনফাইন্ড থাকতে হবে। ঠিক আছে,
এবার দেখো একক ভেক্টর কাকে বলে। একটু আগেই আমরা বললাম একক ভেক্টরের কনসেপ্ট পড়বো, জানবো, যেখানে একটা ভেক্টর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশনের সময় বলেছিলাম একটা ভেক্টরকে আমরা তার মান এবং তার দিক দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি ভেক্টরটাকে পরম মান দিয়ে ভাগ করে দেওয়া হয়, যদি তার ভেক্টরটাকে তার পরম মান দিয়ে ভাগ করে দেওয়া হয়, তাহলে যে জিনিসটা পড়ে থাকে তাকে শুধুমাত্র দিক বলে। ওই দিকটাই হচ্ছে একমাত্র আমার একক ভেক্টর, ওই দিকটাই কি একক ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। কি বললাম, ক্লিয়ার? তাহলে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম 4 মিটার ইস্ট, এখানে এ ভেক্টর বলতে আমরা 4 ভেক্টরটাকে চিহ্নিত করেছিলাম, এ ভেক্টরের মড 4 চিহ্নিত করেছিলাম, 4 মিটারকে চিহ্নিত করেছিলাম, এককটা এখানে ইম্পর্টেন্ট আমি বলেছিলাম। এবং এ ক্যাপ সেটা আমি কাকে রিপ্রেজেন্ট করেছিলাম, শুধুমাত্র ইস্টকে। ক্লিয়ার? শুধুমাত্র ডাইরেকশনটাকে, শুধুমাত্র কোনো দিকের ডাইরেকশনটাকে বোঝাতে যে ভেক্টর ব্যবহার করা হয় তাকেই আমরা একক ভেক্টর বলে থাকি। ক্লিয়ার? চলো এবার দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় 1 মিটার ইস্ট, এটা কি একটা একক ভেক্টর? তার কিন্তু পরম মান 1, তাহলে কি এটা একক ভেক্টর? না, কারণ তার সঙ্গে একটা ইউনিট আছে। একক ভেক্টরের কোনো মানে ইউনিট টার্মটা থাকবে না, শুধুমাত্র দিক থাকবে। তার মানে একে 1 মিটার দিয়ে ভাগ করতে হবে, তাহলে শুধুমাত্র কি পড়ে থাকবে, দিকটা পড়ে থাকবে। এই দিকটা, শুধুমাত্র দিককে যে ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তাকেই আমরা একক ভেক্টর বলে থাকি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট দুটো ভেক্টরের যোগ শিখব, ঠিক আছে? এবং আগেই বলেছিলাম ভেক্টর যোগ করলে ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর তার যোগফলটা নির্ভর করে, সেই জিনিসটাই এখানে শিখব। যেমন আমরা ক্লাস ছোটবেলায় শিখে এসেছি, ক্লাস 5-6 3-4 এরকম যোগ করলে এদের যে ভ্যালুটা 7 পাই, এই জিনিসটাকে কি বলে, দুটো সংখ্যার যোগফল। এটা 5-6 তাহলে ছোটবেলায় 1-2 শিখেছি, তাই তো নাকি? তাহলে এই যে জিনিসটা আমরা পাই সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি, যোগফল বলে থাকি। আর দুটো ভেক্টরের ক্ষেত্রে যখন দুটো ভেক্টরকে যোগ করব, যোগ করে একটা যোগফল পাবো, সেই যোগফলটাকে আমরা ভেক্টর যোগের লব্ধি বলবো। এই যে লব্ধি সেটাও একটা ভেক্টর, দুটো ভেক্টর যোগ করে অবশ্যই একটা ভেক্টর পাবো। দুটো ভেক্টর যোগ করে যেটা ভেক্টর পাই সেই ভেক্টরটাকে আমরা দুটো ভেক্টরের লব্ধি বলবো, এবং সেই লব্ধি ভেক্টরের একটা নির্দিষ্ট মান এবং দিক থাকবে। লব্ধির সংজ্ঞা বোঝা গেল। এরপর আসবে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগ 3 রকম ভাবে আমরা করা শিখবো ক্লাস 11-এ। এটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সামান্তরিক সূত্র এবং ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে কি বলছে দেখো, একটি ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু, ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু যদি ভেক্টরের মান ও দিককে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি তার লব্ধির মান এবং অভিমুখকে নির্দেশ করে। তাহলে এই একটা ত্রিভুজের একটা বাহু আঁকা হলো, আর একটা বাহু এটা আঁকা হলো, যেটা এ ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, এবং এই বাহুটাকে আমরা বি ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কোনটা, এই জিনিসটা বিপরীত ক্রমে। যদি একই ক্রমের মধ্যে ফার্স্টে এর দিকে গেল, তারপর বির দিকে গেল, তারপর আবার এদিকেই ফিরে আসার কথা ছিল, হ্যাঁ কি না? যদি নাম দিই এ বি সি, এই যদি নাম দিই তাহলে এ বি, তারপর বি সি গেল, তারপর সি এ হলে একই ক্রমে হতো। যেহেতু বিপরীত ক্রমে বলেছে তাই এ থেকে সি এর দিকে গেলাম। বোঝা গেল? এই এ সি ভেক্টরটাকে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি বলা হবে। ঠিক আছে, চলো ম্যাথামেটিক্যালি এটা প্রমাণ করতে হবে এবার আমাদের। ক্লিয়ার? কি করে প্রমাণ করব দেখে নাও। আগে ছবিটা ভালো করে আঁকা যাক। এটা একটা ভেক্টর গেল, এদিকে এই একটা ভেক্টর গেল, এবং এদের লব্ধি ভেক্টরটাকে আমি আঁকছি এখানে এবার। এটা গেল এদের লব্ধি ভেক্টর, ঠিক আছে? এটাকে আমি এ ভেক্টর দিয়ে ডিনোট করলাম, এটাকে আমি বি ভেক্টর দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, নামকরণ করো এ বি এবং সি, নামকরণ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর যোগফলটা নির্ভর করে, আমি বলেই দিয়েছি। তো এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটা? একটা ভেক্টর এরকম অবস্থায় যাচ্ছিল, যেতে যেতে সে এই দিকে ঘুরে গেছে, তার মানে কার সঙ্গে কোণটা করলো, এই অভিমুখে সে কোণটা করলো আলফা। অনেকে কি করে ভুল করে এই কোণটাকে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ লেখে, এই দুটো কিন্তু ভেক্টরের মধ্যবর্তী কোণ নয়। ভেক্টরের দুটো মধ্যবর্তী কোণ হচ্ছে এই কোণটা, যতটা কোণে সে শিফট হয়ে গেল সেই কোণটাকেই আমরা বলবো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী। তাহলে এখানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কোনটা পেলাম, এই কোণটা, যাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আলফা। ঠিক আছে, দেখো এখানে এ বি, আগে এ বি লেখার আগে তুমি এটা জিনিসটা দেখে নাও, এ ভেক্টরটাকে আমরা কি করে লিখতে পারি, এ ইন্টু এ ক্যাপ।
এই এবি কাকে রিপ্রেজেন্ট করছে? এবি শুধুমাত্র একে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? ঠিক তেমনই বি ভেক্টরটাকে আমি কি লিখবো? বি ইন্টু বি ক্যাপ। ঠিক আছে, শুধুমাত্র বি লিখলেও সেটা শুধুমাত্র ম্যাগনিটিউডকে বোঝায়, সবসময় যে মড দিতে হবে পাশে তেমন কোনো মানে নেই, এটাও একটা রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, চলো তাহলে বিসি, এই ভেক্টর বিসি মাথায় ভেক্টর দেওয়ার দরকার নেই, এখানে শুধুমাত্র বিসি মানটাকে বোঝাচ্ছি আমি। বিসি কে কে ডিনোট করছে? বি। এবং একইভাবে সি ভেক্টরটাকে আমি কি লিখবো? সি ইন্টু সি ক্যাপ, এবং এসি কাকে ডিনোট করছে? সি কে। ক্লিয়ার? এতক্ষণ পর্যন্ত কিছুই না। এবার আমাকে এই সি ভেক্টরের, যে সি ভেক্টরটা এখানে আছে, সি ভেক্টরের মান এবং দিকটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, মান কি করে বের করবো? মান বের করার জন্য কি করতে হয়? এই ছেদ বিন্দু থেকে একটা সরল রেখা এখানে ড্র করে নিতে হয়, লম্ব সরল রেখা মানে লম্ব ড্র করে নিতে হয়। এবার একটা এন নাম দিলাম। ক্লিয়ার? এবার দেখো, এবার এ এন সি এই ত্রিভুজ থেকে দেখো, ত্রিভুজ এ এন সি থেকে তুমি কি পাচ্ছ ভালো করে দেখো। এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন স্কোয়ার প্লাস সি এন এর স্কোয়ার, এই পাওয়া গেল। এন মানে কি? এন মানে হচ্ছে এ বি প্লাস পিএন তার হোল স্কোয়ার প্লাস সিএন স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো বিএন এবং সিএন এর ভ্যালু বের করতে হবে, তার জন্য আমরা কি নিয়ে করব, কোথা থেকে করবো বিএন এবং সিএন এর ভ্যালু? তার জন্য আমরা এই ত্রিভুজটা দেখবো, ত্রিভুজ বিএনসি। বিএনসি ত্রিভুজ থেকে ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমরা সাইন আলফা বের করি তাহলে কি পাবো? সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি? সিএন, অতিভুজ মানে কি? বিসি। তার মানে এখান থেকে আমি সিএন কি পাবো? সিএন পাবো, বিসি মানে বি পেয়ে গেছি, বি সাইন আলফা। সিমিলারলি যদি কজ আলফাটা আমাকে বের করতে হয়, কজ আলফা মানে কত? বিএন বাই বিসি, ভূমি বাই অতিভুজ, তাই তো? বিএন বাই বিসি। তার মানে এখান থেকে আমি বিএনটা কি পাবো? এখান থেকে বিএনটা পাবো আমি বি কজ আলফা। সব কটা ভ্যালু করে এখানে পুট পুট করে দাও। এসি মানে আমি কি পেয়ে গেছি? সি, তাহলে সি স্কোয়ার লিখে দিলাম। এ বি মানে আমি পেয়েছি কি? এ বি মানে আমি এ পেয়েছি, এ প্লাস বিএন মানে বি কজ আলফা পেয়েছি, বিএন মানে এক্ষুনি পেলাম বি কজ আলফা, পুট করে দিয়েছি। মাথায় একটা হোল স্কোয়ার আছে, প্লাস সিএন মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, কেন? সিএন স্কোয়ার আছে তাই, সিএন মানে বি সাইন আলফা, রাইট? তাহলে এটা যদি যোগ করে দিলে আমার কি আসবে? এ স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আমার জিনিসটা দেখতে কেমন হচ্ছে? এ স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা প্লাস, যেখান থেকে বি স্কোয়ার কমন নিয়ে কি পড়ে থাকবে? কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, ভ্যালু কত? 1, পুট করে দাও। তাহলে আমি কি পাচ্ছি? বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমার সি এর ভ্যালুটা কি আসলো? যে লব্ধিটা পাচ্ছি সেই লব্ধির মানের কথা বলছে এখানে সি, তাই তো? তো আলটিমেটলি সি এর ভ্যালুটা কি পাচ্ছি আমি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা টু দি পাওয়ার হাফ। দেখো এই আলফাটা কি ছিল? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে যোগফলটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করছে ভেক্টর বীজগণিতে। বোঝা গেল? এই ধারণাটা আমি একদম প্রথমেই দিয়েছিলাম, 4 মিটার 3 মিটার করে দুটো ব্যক্তি বলছে, একটা ব্যক্তি বলছিল। ঠিক আছে, তো এতদূর বোঝা গেছে ভেক্টরের মান। এবার ভেক্টরের দিক নির্ণয় করতে হবে, কোন দিকে যাচ্ছে। তার জন্য আমরা কি করব? দেখো তার জন্য আমরা ধরে নেব যে কোন দিকে যাচ্ছে বের করতে গিয়ে ধরে নেব যে সি ভেক্টরটা এ ভেক্টরের থেকে, সি ভেক্টরটা কি ধরে নেবো, 1 মিনিট, সি ভেক্টরটা এ ভেক্টরের থেকে থিটা কোণ করে যাচ্ছে, সি ভেক্টরটা এ ভেক্টর থেকে থিটা কোণ উপরের দিকে উঠে যাচ্ছে, এটা ধরে নেওয়া হলো। তাহলে এবার বড় ত্রিভুজ থেকে দেখো, বড় ত্রিভুজ, বড় ত্রিভুজ কোনটা? এ এন সি, এ এন সি ত্রিভুজ থেকে যদি আমি দেখি তাহলে কি পাবো? ট্যান থিটার ভ্যালু কত দেখো। যদি আমরা এ এন সি ত্রিভুজ থেকে দেখি, ভালো করে দেখো, ত্রিভুজ এ এন সি থেকে দেখো, এখন আমার কাছে কেমন এসেছে ছবিটা? এরকম এসেছিল তো? এটা আমার ছিল এ, এটা আমার ছিল বি,
এটা আমার ছিল সি এবং এটা আমার ছিল এন, এটা থিটা। তাহলে ত্রিভুজ এএনসি থেকে যদি দেখি আমি এএনসি, এখান থেকে যদি আমি ট্যান থিটার ভ্যালু লিখি, ট্যান থিটার ভ্যালু কত লিখবো? লম্ব বাই ভূমি। লম্ব কত? সিএন, আর ভূমি কত? এন। এবার সিএন মানে কত জানো তুমি? সিএন মানে জানো বি সাইন আলফা, পেয়েছি একটু আগে, দেখে নাও ছোট ত্রিভুজ থেকে একটু আগেই পাওয়া গেছে। সিএন মানে বি সাইন আলফা। সিএন মানে কোথায় পেলাম? সিএন মানে এই যে সিএন মানে আমরা এখানে পেয়েছি, সিএন মানে আমি কি পেয়েছি? বি সাইন আলফা, হ্যাঁ কি না? এবার ভ্যালুটা এখানে পুট করো, বি সাইন আলফা সিএন মানে পেয়ে গেছি। আর এন মানে কি? এন মানে এ বি প্লাস বিএন। বিএন মানে কি পেয়েছি? বি কজ আলফা, তাই তো? বিএন মানে বি কজ আলফা পেয়েছি, আর এবি মানে আমি কি জানি? এ। তাহলে এ প্লাস বি কজ আলফা। বোঝা গেল কি বোঝা গেল না? না হলে আর একবার দেখাচ্ছি, দেখো ভালো করে। ট্যান থিটা মানে আমি কি পেলাম? সিএন বাই এন পেয়েছি। এন মানে কি? এ বি প্লাস বিএন। সিএন মানে কি পেয়েছি? বি সাইন আলফা, একটু আগেই পেয়েছি ছোট ত্রিভুজ থেকে, বি সাইন আলফা। এ বি মানে কি? এ। বিএন মানে কি? বি কজ আলফা। তার মানে এ বি আর আলফা দুটো ভেক্টরের পরম মান এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ জানা থাকলে তাদের যে লব্ধি ভেক্টর তার মান বের করতে পারবো সি, এবং ট্যান থিটা, থিটার ভ্যালু বের করতে পারবো। থিটার ভ্যালু বের করতে পারলে আমরা বলবো সেই ভেক্টরটা এ ভেক্টর থেকে কত কোণে শিফট করবে, থিটা কোণে শিফট করছে এখানে। ক্লিয়ার? তাহলে লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করা শিখলাম ইউজিং ভেক্টর ট্রায়াঙ্গেল ল বা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুযায়ী। ঠিক আছে, এবার আমরা পড়বো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র কি বলছে? যদি দুটো সামান্তরিকের দুটো বাহু, দুটো ভেক্টরকে সন্নিহিত দুটো বাহু, এই একটা বাহু এবং এই একটা বাহু, সন্নিহিত দুটো বাহু যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, এটা একটা এ ভেক্টর এবং এটা একটা বি ভেক্টর, সন্নিহিত দুটো বাহু দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে বাহুদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে এটাকে সামান্তরিকটাকে পূর্ণ করো। পুরো ভালো করে সামান্তরিকটা ড্র করো। তো এই যে ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা চলে যাচ্ছে, সেই কর্ণটা এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরকে ডিনোট করবে। কি বললাম, বোঝা গেল? তাহলে কি বললাম? যদি দুটো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, তাহলে সামান্তরিকের কর্ণ যেটা তৈরি হবে ওই বিন্দু ছেদ বিন্দু দিয়ে, দুটো ভেক্টরের ছেদ বিন্দু দিয়ে যে কর্ণটা যাবে, সেই কর্ণটা ওই দুটো ভেক্টরের লব্ধির মানকে নির্দেশ করবে, মান এবং অভিমুখকে নির্দেশ করবে বা লব্ধি ভেক্টরকে নির্দেশ করবে। ঠিক আছে, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন আমি যখন সমান ভেক্টর পড়িয়েছিলাম তখনই বলেছিলাম যে সামান্তরিক সূত্রে সমান ভেক্টরের কনসেপ্ট ইউজ করব। তাহলে এটা দেখো বি ভেক্টর, তাহলে এই দুটো সামান্তরিকের দুটো বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তার মানে এই যে বাহুটা আছে এই বাহুটাও, যেটা সলিড করে আঁকলাম এক্ষুনি, এই বাহুটাও বি ভেক্টরকেই রিপ্রেজেন্ট করবে এবং এটা সি ভেক্টর। দেখো মান কোন দিকে গেছে? এদিকে, এরও মান এর মুখ অভিমুখের দিকে গেছে। তাহলে এখন আমাদের দেখো যদি নামকরণ করি, এ বি সি, দেখো এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রকে আবার মেনে চলছে। দেখো একটা ভেক্টর এ বি বরাবর যাচ্ছে, তারপরে একটা ভেক্টরের মাথা এবং অপর ভেক্টরের পা টাচ করে রয়েছে, আবার একটা ভেক্টর গেল যেটা বিসি ভেক্টর, এবং বিপরীত ক্রমে গৃহীত এসি ভেক্টর তাদের লব্ধির মানকে নির্দেশ। ঠিক আছে, দুটো দুরকম ভাবে আমরা যোগ করছি, দুটোর আলাদা আলাদা ডেফিনেশন, বাট যোগফলটা তো সেমই হবে, দুটো সেম ভেক্টরে আমরা যোগ করি, হ্যাঁ কি না? তাহলে এখন যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী টোটাল যে কোণটা সেটা যদি আলফা হয়, তাহলে এই কোণটাও তোমার কত হবে? আলফা। ঠিক আছে, এবার এই সি ভেক্টর যেটা এখানে আঁকা আছে স্মল সি, তার ভেক্টরটা বের করতে হবে, তার মান বের করতে গেলে কি করতে হবে? একটা লম্ব এখানে টেনে নিতে হবে যেটাকে আমি এন নাম দেবো। তারপর আমি কি একটু একদম সেম ক্যালকুলেশন যেটা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রে করেছি, তারপর কি করব আমি? ত্রিভুজ এ এন সি থেকে দেখবো, কি দেখবো? এ সি এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সিএন স্কোয়ার। এবং ছোট ত্রিভুজটা থেকে দেখবো, ছোট ত্রিভুজ কোনটা? বিএনসি। এই ত্রিভুজ থেকে কি পাচ্ছি? এই ত্রিভুজ থেকে আমি সাইন আলফা পাবো, কি সাইন আলফা পাবো হচ্ছে লম্ব বায়ু ত্রিভুজ সিএন বাই বিসি, মানে এখান থেকে সিএনটা পাবো আমি বি সাইন আলফা। সিমিলারলি একটু আগেই দেখেছি বিএনটা আমি কি পাবো? বি কজ আলফা। তাহলে আমি এখানে এসি পেয়ে গেছি, এসি স্কোয়ার পেয়ে গেছি। এন মানে আমি কি জানি? এন মানে আমি জানি এ প্লাস বিএন, তাহলে এ স্মল এন, বিএন মানে বি সাইন আলফা। যেহেতু একটু আগে করেছি তাই এটা একটু স্টেপ জাম্প করে করছি আমি। ঠিক আছে,
বি কজ আলফা বেটা। চলো নেক্সট লাইনে লিখি, কি হচ্ছে, এটা এ প্লাস বি কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস বি সাইন আলফা, বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। ক্লিয়ার? তাহলে এবার এটাকে ভাঙিয়ে দাও। এটা মানে কি সি স্কোয়ার, এটা মানে কি পাবো আমি এ স্কোয়ার, প্লাস কি পাবো 2ab কজ আলফা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এবার এখানে কি পাবো বি স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে বি স্কোয়ার কমন নিলে কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা 1 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, যেটাই ত্রিভুজ সূত্রে পেলাম। বোঝা গেল? তার মানে যদি সি এর ভ্যালু বের করি তাহলে স্কোয়ার এখানে উঠে যাবে, উঠে গিয়ে এখানে মাথায় হাফ হয়ে যাবে। তাহলে এটা গেল দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর যেটা পাচ্ছি সেই লব্ধি ভেক্টরের মান। এবার লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে গেলে কি করতে হতো, বড় ত্রিভুজটা নিতে হতো, এন এ এন সি, এই ত্রিভুজটা নেবো আমরা। এবং সেক্ষেত্রে এই যে অ্যাঙ্গেল বলেছিলাম এ এর সঙ্গে লব্ধি ভেক্টর যে অ্যাঙ্গেল করছে সেটাকে থিটা ধরেছিলাম, এবং এই থিটাটা ক্যালকুলেট করলেই আমার সি ভেক্টর কোন দিকে যাচ্ছে সেই দিকটা ক্যালকুলেট করবো। এবার এখানে আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটাটা আমি কি পাবো, লম্ব বাই ভূমি, লম্ব কত সিএন, ভূমি কত এন। ভেরি গুড, বসিয়ে দাও এখানে। তাহলে আমি ট্যান থিটা কি পেলাম, সিএন বাই এন। সিএন মানে কি দেখেছি, বি সাইন আলফা, একটু আগেই দেখেছি। আর এন মানে কি, এন মানে আমি দেখেছি এ বি প্লাস বিএন, তার মানে বি সাইন আলফা ডিভাইডেড বাই এ বিটা কি, এ বিটা হচ্ছে তোমার এ, বিএন কি বি কজ আলফা। মিললো? সামান্তরিক সূত্র দিয়ে করলেও যা অ্যান্সার আসবে, ত্রিভুজ সূত্র দিয়ে করলেও তাই অ্যান্সার হবে। সেটাই তো স্বাভাবিক, দুটো ভেক্টরের যোগ করছি আমরা, দুটো বিভিন্ন প্রসেসে করছি, যে প্রসেসেই করি অ্যান্সার তো সেম আসারই কথা। চলো নেক্সট উইল মুভ টু নেক্সট পয়েন্ট। তো ভেক্টর যোগের কয়েকগুলো বিশেষ ক্ষেত্র সমূহ দেখবো। কি দেখেছিলাম আমরা, দুটো ভেক্টরকে যোগ করলে লব্ধি ভেক্টরটা কি পেয়েছিলাম, থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা টু দি পাওয়ার হাফ, এই জিনিসটা পেয়েছিলাম। এবার যদি মূল ভেক্টর মানে এ আর বি এই দুটো ভেক্টর যদি সমমুখী হয়, মানে আলফাটা জিরো, সমমুখী মানে কি আলফাটা জিরো, একই দিকে যাচ্ছে, মানে ভেক্টর দুটো কিছুটা এরকম দেখতে। তাহলে যদি আলফা জিরো হয় তাহলে কজ আলফা কত, মান, তাহলে সিটা কত আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab তার টু দি পাওয়ার হাফ। এটা মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার, মাথায় হাফ আছে, এই দুই দুই কেটে যাবে, তাহলে কি আসবে এ প্লাস বি। এবার এক্সাম্পলে চলো, যে এক্সাম্পলটা দিয়ে আমরা ভেক্টর বীজগণিত শুরু করেছিলাম, ভেক্টর বীজগণিতের সাধারণ ধারণা দিয়েছিলাম, আমি কি বলেছিলাম, ব্যক্তি প্রথম 4 মিটার ইস্টে গেছে, দেন 3 মিটার ইস্টে গেছে। তাহলে এখানে ভেক্টর এ কত 4, ভেক্টর বি এর মান কত 3, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আলফা ইজ ইকুয়ালস টু, বা এখানে থিটা বলেছিলাম আলফা ইজ ইকুয়ালস টু 0, তার মানে এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বি তার অ্যান্সার হবে 4 প্লাস 3 7, তাই লিখেছিলাম। বোঝা গেল? চলো নেক্সট, যদি মূল ভেক্টর দুটি বিপরীতমুখী হয়, মূল ভেক্টর দুটি বিপরীতমুখী মানে আলফাটা কত 180 ডিগ্রি, এখানে কজ আলফাটা কত আসবে, তাহলে কজ 180 মানে -1, তাহলে আমার সিটা কি আসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা ছিল, কজ আলফার জায়গায় -1 পুট করব, মানে 2ab ইন্টু -1 টু দি পাওয়ার কত ছিল হাফ। তাহলে এটা মানে কি a মাইনাস বি তার হোল স্কোয়ার, টু দি পাওয়ার কত আছে, টু দি পাওয়ার আছে হাফ। তাই দুই দুই কেটে যাবে, কেটে গিয়ে কি আসবে এ মাইনাস বি অ্যান্সার আসবে। আমরা সেকেন্ড এক্সাম্পলে কি বলেছিলাম, ব্যক্তি 4 মিটার ইস্টে গেছে, দেন 3 মিটার ওয়েস্টে এসছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল এখানে কত ছিল আলফা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এ কত 4, বি কত 3, তার মানে এই সূত্রে পড়ে যাচ্ছে মূল ভেক্টর দুটি বিপরীতমুখী। মূল ভেক্টর যদি বিপরীতমুখী হয় তাহলে কি হবে এ মাইনাস বি, তার মানে 4 মাইনাস 3 1, অ্যান্সার 1 এসেছিল আমাদের। চলো ভেরি গুড। এবার দেখো কি বলেছে, দুটি মূল ভেক্টর দুটি সমান হতে হবে।
এবং বিপরীতমুখী হতে হবে। সমান আর বিপরীতমুখী যদি হয় তার মানে a ইজ ইকুয়ালস টু যদি b হয় এবং আলফাটা কত হবে 180 ডিগ্রি। যদি আলফাটা 180 ডিগ্রি হয় তাহলে c কত পেয়েছি আমি a মাইনাস b। যদি সমান হয়ে যায় a ইজ ইকুয়াল টু b হয়ে যায় তাহলে এটা কত চলে আসবে 0। মানেটা কি, একজন ব্যক্তি এদিকে গেল 4 মিটার, আবার 4 মিটার ইস্টে গেল এবং সে ব্যাক করলো 4 মিটার ওয়েস্টই ব্যাক করলো, তার মানে তার টোটাল সরণ কত হলো 0। সেই জিনিসটাই মূল ভেক্টর দুটি সমান এবং বিপরীতমুখী। ঠিক আছে, বোঝা গেল। এবার দেখো, এবার মূল ভেক্টরটা যদি সমকোণে আনত থাকে, সমকোণে আনত মানে কি, সমকোণে আনত মানে আলফাটা এখানে কত 90 ডিগ্রি। ক্লিয়ার, যদি আলফাটা 90 ডিগ্রি হয় কজ আলফা কত, কজ আলফা 0, সেক্ষেত্রে সিটা কত আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কজ আলফা 0 মানে 2ab লেখার দরকারই নেই, আর ওটা টু দি পাওয়ার হাফ। ক্লিয়ার, এবার আমরা থার্ড উদাহরণটায় চলে যাও। থার্ড উদাহরণে কি বলা হয়েছিল, থার্ড উদাহরণে বলেছিলাম আমরা, থার্ড উদাহরণে আমরা কি বলেছিলাম, থার্ড উদাহরণে আমরা ব্যক্তি কি বলেছিল, প্রথমে 4 মিটার ইস্টে গেছে, দেন 3 মিটার নর্থে গেছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ছিল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, হ্যাঁ কি না। যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে এটা তাদের লব্ধিকে নির্দেশ করছিল। মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রির ফর্মুলা কি, c is equal to a plus b তার হোল স্কোয়ার। কারণ cos আলফা 0, cos আলফা 0 মানে 2ab, যে cos আলফা ছিল এই টার্মটা পুরোটাই 0 হয়ে গেল, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্সার হলো। তাহলে এখানে যদি অ্যান্সার করে a কত এখানে 4, b কত কত এখানে 3, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার যদি করি তাহলে c কত পাবো রুট ওভার অফ 16 প্লাস 9 রুট ওভার অফ 25 ইজ ইকুয়ালস টু 5। তাই পেয়েছিলাম, তাহলে মিললো। তার মানে ভেক্টর বীজগণিত সম্বন্ধে একটা আইডিয়া তোমরা পেলে, তাই তো। ভেক্টর যোগের দুটো সূত্র শিখলে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র শিখলে, ভেক্টর কাকে বলে শিখলে, মান কি জিনিস, ভেক্টর মান এবং অভিমুখ থাকতে হবে যে কোনো ভেক্টর রাশির। আচ্ছা, আর একটা জিনিস এখানে বলে দিই, ইম্পর্টেন্ট পয়েন্ট, মান এবং অভিমুখ যদি দুটোই থাকে তবেই কি সে ভেক্টর হবে। যদি কোনো ভৌত রাশির মান এবং অভিমুখ আছে তার মানে কি সে ভেক্টর না, তাকে কি করতে হবে ভেক্টর বীজগণিত ফলো করতে হবে, রাইট। তাকে কি করতে হবে ভেক্টর বীজগণিত ফলো করতে হবে, তবেই সে ভেক্টর হবে। তাহলে এমন একটা উদাহরণ দাও যে যার মান আছে অভিমুখ আছে, মানও আছে এবং অভিমুখ আছে, কিন্তু সে ভেক্টর বীজগণিত ফলো করে না, তাই সে ভেক্টর না। সেরকম উদাহরণ হিসেবে আমি বলতে পারি তড়িৎ প্রবাহ। দেখো কেসিএল তোমরা সবাই দেখেছো, কার্সঅফ কারেন্ট ল, যেখানে দুটো ওয়্যার দিয়ে যদি এরকম কারেন্ট যায়, এটা থেকে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এই দুটো জোড়ের মধ্যে দিয়ে একটা কারেন্ট পাঠিয়ে দিই, একটা ওয়্যার কানেক্ট করে দিই, তাহলে এই ওয়্যার দিয়ে কত কারেন্ট যাবে 7 অ্যাম্পিয়ার। তাহলে এই দুটো ওয়্যারের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপর কি এটা ডিপেন্ড করবে না, তার কারণ যদি আমি এটাকে এইভাবে আঁকি, 4 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে একটা নির্দিষ্ট দিকে আসছে, 3 অ্যাম্পিয়ার কারেন্ট সেটাও একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, তাদের যোগফল যদি এরকম থাকে, এদের যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা হয় সেই অ্যাঙ্গেলের উপর কি যোগফল নির্ভর করবে না, কারণ এটা সবসময় 7 অ্যাম্পিয়ারই পাবো কেসিএল। তার মানে ভেক্টর রাশির মান এবং দিক আছে এই ভেক্টর রাশিটার, তার সত্ত্বেও ভেক্টর বীজগণিতকে ফলো করছে না, তাই এ ভেক্টর নয়। তাহলে এই ভেক্টর না হলে কোন রাশি, একে স্কেলার রাশি না, এটা স্কেলার রাশি না, এটাকে টেনসর, এটা নতুন ধরনের রাশি যেটাকে আমরা মাল্টি ডাইমেনশনাল ভেক্টর বলি। টেনসর সম্বন্ধে বিস্তারিত তোমরা আইডিয়া যারা অনার্স পড়বে তারা পাবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল। তাহলে তড়িৎ প্রবাহ হচ্ছে এমন একটি ভৌত রাশি যার মান এবং দিক থাকা সত্ত্বেও ইনি ভেক্টর নন, তার কারণ কি ইনি ভেক্টর অ্যালজেব্রা ফলো করেন না। ক্লিয়ার, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং ভেক্টর যোগের সামান্তরিক সূত্র তো কথা বললাম, নেক্সট ভিডিওতে আমরা ভেক্টর যোগের বহুভুজ সূত্র নিয়ে কথা বলবো আর ভেক্টর যোগ সম্বন্ধে কিছু প্রবলেম সলভ করবো। ঠিক আছে, চলো। Thank you for watching this video. See you guys on the next video.